আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এর ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আব্দুল করিম, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার 40তম বিসিএস। আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের একক জের পদ্ধতি বা প্রচলিত পদ্ধতিতে এই অঙ্কটির সমাধান করব। সমাধানে চলে যাচ্ছি। তো অঙ্কটি সমাধানের পূর্বে তোমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে, ব্যাংক সমন্বয় বিবরণী করার পূর্বে এই বিষয়টি মাথায় রাখতে হয় যে আমার একটি ব্যাংকে হিসাব রয়েছে। তো যখনই ব্যাংকে একটি হিসাব থাকবে, ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলব, তখন ব্যাংক আমাকে একটি বই দিবে বা আমার অ্যাকাউন্টের বিপরীতে সে একটি বই সংরক্ষণ করবে, যে বইয়ে আমার লেনদেনগুলো তারা লিখে রাখবে। আমি যদি টাকা জমা দেই তাহলে যোগ করবে, আর যদি উত্তোলন করি বিয়োগ করবে। এই বইটিকে বলা হয় পাস বই বা ব্যাংক বই। তো ব্যাংক এই বইটি তারা নিজেদের কাছে রাখবে এবং এখানে আমার হিসাবগুলো তারা সংরক্ষণ করবে। তো ব্যাংক নিজেদের কাছে এই বইটি রাখতেছে। আমি নিজেও আমার ব্যবসায়ে একটি খাতা রাখবো, যে খাতায় ব্যাংকে কত টাকা জমা দিচ্ছি, কত টাকা তুলে নিচ্ছি তার হিসাব রাখবো। এই বইটিকে বলবো নগদান বই। এই বইটিতে ব্যাংকে কত জমা দিচ্ছি এবং উত্তোলন করে আনতেছি সেটি আমি নিজে লিখে রাখবো। তো ব্যাংক যেখানে লিখে রাখবে সেটিকে বলবো পাস বই বা ব্যাংক বই। আমি নিজে যেখানে হিসাব রাখবো সেই বইটিকে বলবো নগদান বই। তো চলে যাচ্ছে অঙ্কে। প্রথমেই ধরে নিলাম যে আমার ব্যাংকে টাকা রয়েছে ৮০,০০০ টাকা। এটি আমি আমার খাতায় লিখে রাখলাম, অর্থাৎ নগদান বইতে লিখে রাখলাম আমার টাকা আছে ৮০,০০০। তো সেম অ্যামাউন্ট আমার পাস বইও দেখাবে যে টাকা আছে ব্যাংকে ৮০,০০০। এখন অঙ্কের ছক নিয়ে আসলাম। ছকটি এরকম হবে এবং অঙ্কটি সমাধান করব একক জের পদ্ধতিতে। একক জের পদ্ধতির আরেকটি নাম হচ্ছে প্রচলিত পদ্ধতি। তো অঙ্কটি তো সমাধান করব, কিন্তু আমাদের সামনে প্রশ্ন নেই, এজন্য প্রশ্নটি আমি অংশে অংশে ভাগ করে নিয়ে আসব। প্রথমে আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩২,৫০০ টাকা, কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২১,৫০০ টাকা। তোমরা এই বিষয়টি দেখে আবার ভুল বুঝো না যে এখানে ৮০,০০০ কেন। এটা তো আমি একটি উদাহরণ সেট করছি তোমাদেরকে বোঝানোর স্বার্থে, মূল অঙ্ক হচ্ছে এটা। তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩২,৫০০ এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২১,৫০০। আমার কাছে যে নগদান বই আছে সেখানে দেখাবে যে টাকা আছে ৩২,৫০০, কিন্তু পাস বই বলতেছে টাকা আছে ২১,৫০০। এই যে গড়মিল, সেই গড়মিলটির সমাধান করব। এই সমাধান যে বইয়ে করা হয় তাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। তো আমরা প্রথমে যেটি দেওয়া আছে বড় অ্যামাউন্ট, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটি ধরে সমাধান করব। প্রথমে লিখে নিচ্ছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, সেখানে টাকা আছে ৩২,৫০০ টাকা, এটা আমি টাকার ঘরে লিখে দিব। এখন ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২১,৫০০ টাকা, এইটায় আসতে হলে আমাদের কিছু অ্যামাউন্ট যোগ করতে হবে, কিছু বিয়োগ করতে হবে। তো সেজন্য যোগ এবং বিয়োগের দুটি স্পেস আমি নিয়ে নিব। এখন কোন বিষয়গুলো যোগ করব, কোন বিষয়গুলো বিয়োগ করব, সেটি নির্ধারণ করবে প্রশ্ন। তো প্রশ্নের দ্বিতীয় ধাপে রয়েছে, দেখো, পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট ৬০,০০০ টাকার ৩টি চেকের মধ্যে মোট ৪৫,০০০ টাকার ২টি চেক ডিসেম্বর মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। তো এটা আমি যদি ভাগ করে পড়ি তাহলে কি হয়,
পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট ৬০,০০০ টাকার ৩টি চেক। তো যখন পাওনাদারদেরকে আমি চেক দিব, আমি ব্যবসায়ে বসে পাওনাদারকে চেক দিচ্ছি। যখনই চেক লিখব তখনই আমার নগদান বইও লিখে ফেলবো যে আমি কাউকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে দিচ্ছি। সেজন্য নগদান বইয়ে বিয়োগ করতে হবে, উত্তোলনের জন্য বিয়োগ দেখাতে হবে ৬০,০০০। তো আমি নগদান বইয়ে লিখে নিলাম যে ৬০,০০০ টাকা চেক ইস্যু করলাম, আমার অ্যাকাউন্ট থেকে ৬০,০০০ টাকা কমে যাবে, এজন্য বিয়োগ করে দিব। পরবর্তীতে দেখা গেল এই চেকগুলোর মধ্যে মোট ৪৫,০০০ টাকার দুটি চেক ডিসেম্বর মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। তো ব্যাংক পরিশোধ করছে ৪৫,০০০ টাকা, আমি আমার নগদান বইতে লিখছি ৬০,০০০ টাকা। আমি বলতেছি কি যে ব্যাংক পরিশোধ করবে ৬০,০০০, প্রকৃতপক্ষে ব্যাংক পরিশোধ করছে ৪৫,০০০, তাহলে ব্যাংক ১৫,০০০ টাকা দেয়নি। তো আমি বিয়োগ ১৫,০০০ বেশি করছি, এজন্য এখন আমার ১৫,০০০ টাকা যদি যোগ করে দেই নগদান বইতে, তাহলে দুইজনের ব্যালেন্স সমান হয়ে যাবে। অতএব আমি এখন নগদান বইতে যোগ করব। এটা হচ্ছে উদাহরণ, আমি মূল অঙ্কে একবারে যোগ করে দিব। যোগের ঘরে লিখব ১৫,০০০। কি লিখব? পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক পরিশোধ হয়নি, কত হয়নি? ১৫,০০০, সেটা লিখব। পাওনাদারকে ইস্যুকৃত চেক পরিশোধ হয়নি ১৫,০০০ টাকা। তো ২ নাম্বার এটা শেষ। এরপরে আমি পরবর্তী প্রশ্ন নিয়ে আসতেছি, খেয়াল করো। ৩ নাম্বার, দেনাদার হতে প্রাপ্ত মোট ৪৫,০০০ টাকার দুটি চেক এবং ২০,০০০ টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেয়া হলেও এই হিসাব বছরে শুধু প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। তো আমি যদি পার্ট করে পড়ি তাহলে কি হয়েছে দেখি। দেনাদার হতে প্রাপ্ত মোট ৪৫,০০০ টাকার দুটি চেক এবং ২০,০০০ টাকার একটি প্রাপ্য বিল। আমি ব্যবসায়ে যখন বসে আছি তখন দেনাদারের নিকট থেকে ৪৫,০০০ টাকার দুটি চেক আসলো এবং ২০,০০০ টাকার প্রাপ্য বিল আসলো। যখনই আমার কাছে চেক আসছে এবং প্রাপ্য বিল আসছে, তখন আমি ধরে নিছি এই চেকের ৪৫,০০০ টাকা এবং প্রাপ্য বিলের ২০,০০০ টাকা ব্যাংকে জমা দিলে আমার অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে। তো এটা ভেবে আমি নগদান বইতে যোগ করে দিলাম যে আমার অ্যাকাউন্টে টাকা বাড়তেছে ৪৫,০০০। তো ব্যাংকে জমা দেওয়ার পরে দেখা গেল এই হিসাব বছরে শুধু প্রাপ্য বিলের টাকা ব্যাংক আদায় করছে, অর্থাৎ ব্যাংক শুধু প্রাপ্য বিলের এই ২০,০০০ টাকা যোগ করছে, আমার অ্যাকাউন্টে ২০,০০০ টাকা যোগ করছে। আমি নগদান বইতে যোগ করেছি ৬৫,০০০ টাকা, ব্যাংক অ্যাকাউন্টে যোগ করেছে ২০,০০০ টাকা। অতএব আমি ৪৫,০০০ টাকা বেশি যোগ করেছি। এখন এই ৪৫,০০০ টাকা যদি বিয়োগ করে দেই তাহলে নগদান বইয়ের ব্যালেন্স এবং পাস বইয়ের ব্যালেন্স সমান হয়ে যাবে। তাই নগদান বই থেকে আমি ৪৫,০০০ টাকা বিয়োগ করব। তো বিয়োগটি আমি সরাসরি অঙ্কে দেখিয়ে দিব। জমাকৃত চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। দেখো, দুটি চেক ৪৫,০০০ টাকার এবং ২০,০০০ টাকার একটি প্রাপ্য বিল দিল, প্রাপ্য বিলের টাকা ব্যাংক আদায় করছে, তাহলে আদায় করেনি কোনটা? ৪৫,০০০ টাকার দুটি চেক। তো জমাকৃত চেক এখনো আদায় হয়নি ৪৫,০০০ টাকা। এরপরে ৩,০০০ টাকার একখানা প্রাপ্য বিল ২,৫০০ টাকায় বাট্টা করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়েছে। যখন আমার নিকট প্রাপ্য বিলটি এসেছে তখন আমি নগদান বইতে প্রাপ্য বিলের যে মূল্য ছিল ৩,০০০ টাকা সেটি যোগ করেছি। নগদান বইতে যোগ করলাম ৩,০০০ টাকা। আগের অংশটি আমি সরিয়ে নিলাম যাতে পরবর্তী অংশ লেখা যায়। তো ৩,০০০ টাকা যোগ করলাম নগদান বইতে এবং ধরে নিয়েছিলাম ব্যাংক আমার অ্যাকাউন্টে ৩,০০০ যোগ করবে, কিন্তু প্রাপ্য বিলের মেয়াদ উত্তীর্ণ না হওয়ায়, এটা প্রাপ্য বিলের একটি বিষয় যে প্রাপ্য বিলের মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় ব্যাংক বলল আপনাকে ৩,০০০ টাকা দেয়া যাবে না।
তো আমার টাকার জরুরি প্রয়োজন, সেজন্য আমি বললাম কত দিতে পারবেন। তারা বলল যে সময়ের আগে নিলে 2500 টাকা আপনার অ্যাকাউন্টে দিব, পরে আপনি উঠিয়ে নেবেন। তো তারা 2500 টাকা দিবে, আমার অ্যাকাউন্টে যোগ করছে 2500 টাকা। তো আমি নগদান বইতে যোগ করেছি 3000 টাকা। তাহলে নগদান বইতে যোগ করা বেশি হয়েছে 500 টাকা। এখন এই 500 টাকা আমি বিয়োগের ঘরে লিখে দিব যে বাট্টাকৃত প্রাপ্য বিল নগদান বইতে বেশি লেখা হয়েছে 500 টাকা। তারপরের প্রশ্ন নিয়ে আসতেছি, 5 নাম্বার, বিনিয়োগের সুদ 15,500 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি। বিনিয়োগের সুদ ব্যাংক আদায় করছে, তাহলে ব্যাংকে যোগ হয়ে গেছে 15,500 টাকা, কিন্তু নগদান বইতে হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ নগদান বইতে যোগ করা হয়নি। তাহলে ব্যালেন্সে গরমিল দেখা দিবে। এখন আমি নগদান বইতে যোগ করব 15,500 টাকা। বিনিয়োগের সুদ 15,500 টাকা নগদানভুক্ত করলাম। তারপরের তারিখ, আদায়ের জন্য 5,500 টাকার চেক ব্যাংকে জমা দিলেও নগদানভুক্ত হয়নি। আমার নিকট একটি চেক এসেছিল, সেটি আমি ব্যাংকে জমা দিছি, ব্যাংক তা যোগ করছে। আগে এগুলো সরিয়ে নিচ্ছি যাতে লিখতে সুবিধা হয়। হ্যাঁ, ব্যাংক 5,500 টাকা যোগ করলো, কিন্তু নগদানভুক্ত হয়নি, অর্থাৎ আমি যোগ করিনি। তাহলে তো হিসাব গরমিল হবে। অতএব আমি এখন নগদান বইতে যোগ করব। তো এই যে নগদান বইয়ের এই জায়গায় আমি যোগ করে দিব আদায়ের জন্য জমাকৃত চেক যা নগদানভুক্ত হয়নি 5,500 টাকা। তারপরের দেখো, তারপরের তারিখে যেটা আছে এটা আমরা উদাহরণে দেখানো আছে, নগদান বই এবং পাস বই এটা ছাড়াই সমাধান করব। এই জন্য আমি এগুলো সরিয়ে নিলাম। এখন প্রশ্নটি পড়তেছি, ব্যাংক জমার সুদ 1,000 টাকা এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 2,500 টাকা নগদানভুক্ত হয়নি। ব্যাংক জমার সুদ এটা আমাকে দিয়েছে, ফলে আমার অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে, এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক চার্জ ধার্য করছে, এর ফলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে। এটা নগদানভুক্ত হয়নি, কিন্তু ব্যাংকে হিসাবভুক্ত হয়েছে। যেহেতু বলা নাই, আমরা ধরে নিব হিসাবভুক্ত হয়েছে। তো জমার যে আমাকে সুদ দিয়েছে 1,000 টাকা, নগদানভুক্ত হয়নি, তো আমার অ্যাকাউন্টে 1,000 টাকা তারা বাড়িয়ে দিছে, আমিও নগদান বইতে 1,000 টাকা যোগ করে দিব। ব্যাংক জমার সুদ নগদানভুক্ত হয়নি, যোগের ক্ষেত্রে লিখে দিলাম 1,000 টাকা। পরের অংশ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 2,500 টাকা, এর ফলে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে দিছে, আমিও নগদান বইতে বিয়োগ করে টাকা কমিয়ে দিব। ব্যাংক চার্জ নগদানভুক্ত হয়নি 2,500 টাকা। এই ছিল প্রশ্নের সমাধান। এখন আমি প্রশ্নটি সরিয়ে নিচ্ছি, যোগ বিয়োগ করব। প্রথমে যোগগুলো, যোগফল 37,000 টাকা। এখন প্রথমের যে ব্যালেন্স রয়েছে তার সাথে যোগফল যোগ করে দিব, যোগফল হবে 69,500 টাকা। সেখান থেকে বিয়োগগুলো বিয়োগ করব, 69,500 বিয়োগ 48,000 টাকা, তাহলে থাকবে 21,500 টাকা। এটাকে কি বলবো? প্রথমে যা লেখা আছে সেই অনুযায়ী বলতে হবে। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে এখন বলবো ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এখানে বিবরণী লেখা আর বই লেখা একই কথা। এই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর একক জের পদ্ধতি, যা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অনুসারে করা হয়েছে। পরবর্তীতে আমরা অন্য নিয়মের ব্যাংক সমন্বয় বিবরণীর আরেকটি অঙ্ক নিয়ে আসব। সেই ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই, এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।